গুড মর্নিং অ্যানিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর সকালবেলাতেই রান্নাঘরে চলে এসেছি। তো দেখো রান্না বসিয়েও দিয়েছি, যেহেতু প্রতিদিন সকালবেলাতে আমাকে রান্না বান্নাটা আগে সারতে হয়, তারপরে সংসারের সমস্ত কাজ ধীরে সুস্থে সারি। তো প্রতিদিনের মতো আজকেও তাই একই রকম রান্নাঘরে এসে রান্নার কাজেই লেগে পড়েছি। তো এখানে আজকে করবো একটু মুগের ডাল। তো মুগের ডালটাকে ভালো করে ভেজে নিলাম। ডান হাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা বলে ডান হাতে তেমন কোনো কাজ করতেও পারছি না, আর একটু জোর দিয়ে কোনো যে কাজ করব সেটাও করতে পারছি না। দেখলে তো ডালটা ঢালতে গিয়ে পড়ে গেল কতটা। তো ওদিকে দেখো একটা পাশের উনুনে বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে ডাল সেদ্ধ করতে বসাবো। কুকারে দেবো না, কড়াইতেই সেদ্ধ করতে দেবো। কী বলো তো, কড়াইতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর কুকারে অন্যান্য মটরের ডাল, ছোলার ডাল, মাসকলাইয়ের ডাল এগুলো কুকারে দিলে ভালো হয়। আর মুগের ডাল, মুসুর ডাল এগুলো তো কড়াইয়ে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওই জন্য আলাদা করে আর কুকারে দিলাম না। তো ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা গোটা লঙ্কা। এগুলো কিন্তু একটাও মানে ছিঁড়ে বা ফাটিয়ে দিইনি, সম্পূর্ণই গোটা দিয়েছি, যেহেতু ঝাল না আদি তো একদমই খেতে পারে না, সেই কারণে। তো এদিকে ডাল সেদ্ধ হচ্ছে, আর সকালবেলা চাটা বসিয়ে দিলাম। কারণ শীতের ওয়েদারে যদি একটু চা না খাই একদমই তো ভালো লাগে না। আর এই শীত পড়ার সঙ্গে সঙ্গে আমাদের আদা দিয়ে চা খাওয়ার ধুমটাও লেগে গেছে। গরমকালে আদা দিয়ে চা খাই না, কিন্তু শীতকালে যতদিন এই ঠান্ডাটা থাকবে আদা দিয়ে চা খাবই। তো 2 কাপ করে নিলাম। দেওর খাবে না বললো প্রসেনজিৎ, আমি দুজনের জন্য চা করলাম। তারপরে এদিকে রান্না বলতে ভাবছি একটুখানি ফুলকপির তরকারি করব আলু দিয়ে। তো ফুলকপিটাকে ছাড়াচ্ছিলাম, হাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা, কিছুতেই পারছিলাম না। তো প্রসেনজিৎ বললো যে ওই করে দেবে। তো আমাকে একটু বকাঝকাও করলো, আমাকে বললো যে আমাকে ডাকলেই পারতে, তুমি হাত নিয়ে পারছো না কেন, তুমি একা একা কাজ করতে গেলে। তো দেখো ও ফুলকপিটাকে ছাড়িয়ে দিচ্ছে। সত্যি কথা বলতে বন্ধুরা, হাতে একদমই প্রেশার সেভাবে দিতেই পারছি না, জানি না হাতে কি হয়েছে। ভলিনি দিচ্ছি, মাসাজ করছি, অনেক কিছু করছি, কিন্তু হাতে ব্যথাটা কমছেই না। হাতটা প্রচণ্ড ফুলে আছে, আর কি বলতো আঙুলগুলো প্রচণ্ড ফুলে আছে। হাত মুঠো করে যে কাজ করব সেটা করতেও খুব অসুবিধা হচ্ছে। তো রান্না বান্না যেটাই করেছি খুব কষ্ট করে করেছি। তো প্রসেনজিৎ প্রথমে বলছিল একটু সেদ্ধ সেদ্ধ করেই না হয় রেখে দাও, যতক্ষণ না মানে যতদিন না হাতটা না ঠিক হচ্ছে। তারপরে দেখলাম যে না, প্রসেনজিতের তো কোনো ব্যাপার না, ওকে সেদ্ধ ভাত দিলেও ও খেয়ে নেবে, একটা কথাও বলবে না। কিন্তু আমার আদিবাবুর আবার অনেক রকম সমস্যা। ওর সমস্যা বলতে ও তো একদমই সাদা ভাত খেতে পারে না, ও সব কিছুতে একটু কালারফুল খুব পছন্দ করে। তারপরে শুকনো ভাত তো আদি খেতেই পারে না। তো সেই কারণেই রান্নাবান্না আমাকে করতেই হচ্ছে, আর তার সাথে দেওরও আছে বাড়িতে, তারও খাওয়ার দাওয়ারের চিন্তাটা মাথায় নিতেই হচ্ছে। শুধু তো প্রসেনজিতের চিন্তা করলে হবে না। তো এখানে রান্না বসিয়ে দিয়েছি, প্রসেনজিৎ আমাকে ফুলকপির সমস্ত কিছু জোগাড় করে দিল, আর রান্না বসালাম। ফুলকপিটা একদম শুকনো শুকনো করে করব, বেশি তেল মশলা দিইনি, কারণ যেহেতু শরীরটা আমার খুব একটা ভালো নেই। গতকালকে বুকে ব্যথায় প্রচণ্ড কষ্ট পেয়েছি, তার সঙ্গে এখন আবার হাতে ব্যথা। তো সেই কারণে ভাবলাম যে বেশি রিচ করব না, শরীরটাকে বাঁচিয়ে সব কিছু। কোথায় যাচ্ছ? আবার সেই মাস্ক পরা শুরু হলো না গো? করোনা বাড়ছে, করোনা বাড়ছে। সেই ভয়ঙ্কর ভাইরাস। অফিস যাচ্ছি পাগল, মাকে মজা করে বললাম ঘুরতে যাচ্ছি। ও আমি ঘুরতে যাচ্ছি, আমাকে নিয়ে যাচ্ছ না কেন? হয়েছে হয়েছে, আর আর কোনো আদর নেই, যাও। কি আর কি প্রসেনজিৎ যেদিন যখনই অফিসে যাবে তখন আদি আগে ওর বাবার কাছে একটু আদর টাদর খাবে, কিন্তু মাস্কে নয়। আবার শুরু হলো সেই ভয়ঙ্কর ভাইরাস, বাপরে বাপ কি যে ফেস করেছি, আর যেন সেই ভয়ঙ্কর রূপ আর ধারণ না করে। সেই ভয়ঙ্কর ভাইরাস আবার শুরু হয়ে গেল, করোনা ভাইরাস। এই ভাইরাস যে কতটা আতঙ্ক মনের ভেতরে আমাকে ঢুকিয়ে দিয়েছে। তো আবার প্রসেনজিৎ বলছিল নাকি করোনা খুব বেড়েছে। তো আমি ওকে বললাম মাস্ক পরে যাতায়াত করো, কারণ ট্রেনে বাসে যাও, তো যতটা সাবধানে থাকা যায় ততটাই ভালো। তো প্রসেনজিৎ বেরিয়ে গেল অফিসার। এই দেখো আদি কী করছে, দেখো বাদরের মতো জানালা দিয়ে ঝুলছে। এরকমই দুষ্টুমি সারাদিন করে। আর এই যে শুরু হলো একাকিত্ব জীবন, মানে আমি তো সংসারের টুকিটাকি কাজগুলো এবার সারতে হবে আমাকে, ঘরদোর গোছান গাছান, রান্নাঘর পরিষ্কার করা, সব কিছুই করবো। আর আদি ওই একা একাই থাকে। তো চেষ্টা করি আদিকে যতটা পারা টাইম দেওয়ার, কিন্তু না হয়ে উঠছে না। তো দেখা যাক কীভাবে কী করা যায়।
তো এদিকে সকালবেলা টিফিন করে নিয়ে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরটা পরিষ্কার করছি, তাড়াতাড়ি করে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে একটু ভাবছি মিক্সচারটাও ভালো করে পরিষ্কার করবো, অনেক দিন করা হয় না, তাহলে আমি যে হাতে যখন সময় আছে করব। কি বলো তো, হাতে এতটা পরিমাণে আমার ব্যথা, আমি না ঠিকঠাকভাবে কাজ করতেই পারছি না, প্রচণ্ড পরিমাণে হাতে ব্যথা করছে। এই হাত নিয়েই আমি কাজ করছি, খুব ব্যথা করছে। আর একটু বেশিক্ষণ ধরে যদি হাতটা নিয়ে কাজ করি, হাতে যন্ত্রণা তো উঠে যাচ্ছে, তার সাথে হাতটা অবশ্য হয়ে যাচ্ছে, কোনো সার পাচ্ছি না, এমন হচ্ছে। তো জানি না কেন এরকম হচ্ছে, দেখা যাক, যদি না কমে তাহলে ডাক্তার তো দেখাতে হবে, ফেলে রাখা তো জিনিস নয়। আর যেহেতু এটা হাতের বিষয়, জীবনে একটা জিনিস খুব ভালোভাবে মানি, এখন আরও বেশি করেই মানি, যে যার কেউ নেই তার ভগবান আছে, ভগবান নিশ্চয়ই আছে। তো এই যে আমার এত সমস্যা, মানে হাতে ব্যথা, শরীরটা এত খারাপ, তার সাথে বুকে ব্যথাটাও আছে। তো কি বলো তো, ভগবান না আমার মনের জোরটা প্রচণ্ড পরিমাণে দিয়েছে। এতটা মনের জোর আমার ছিল না। প্রসেনজিতের তো প্রচণ্ড পরিমাণে মনের জোর, কিন্তু আমার এতটা মনের জোর ছিল না। আমি একটুতেই ধৈর্যহারা হয়ে যেতাম, মানে শরীর খারাপ হলে ভেঙে পড়তাম, প্রচণ্ড পরিমাণে ঘাবড়ে যেতাম। কিন্তু এখন আমার কি মনে হয়, আদির মুখের দিকে তাকিয়ে শুধু একটা কথাই আমার মনে হয়, যে আমাকে আমার ছেলেটার জন্য বাঁচতে হবে, ছেলেটার জন্য লড়াই করতে হবে। তো যত কষ্টই হোক, যতক্ষণ শরীরে প্রাণ আছে, আমি আমার ছেলের জন্য লড়াই করে যাব, একা কষ্ট করেই যাব। কখনো কোনো কঠিন পরিস্থিতিতে কাউকে সেভাবে পাশে পাই না, বা আমি কারোর প্রতি আমার কোনো অভিযোগ নেই, অভিযোগ বা অভিমান কোনোটাই নেই। কিন্তু কি বলতো, ভেতরে তো একটা কষ্ট থাকে, যে এত সমস্যার মধ্যে আমি কখনো কাউকে পাশে পাই না। হ্যাঁ, তবে একটা কথা কি, কারোর কোনো প্রবলেমে অবশ্যই আমাকে চাইলে আমি অবশ্যই পাশে গিয়ে দাঁড়াবো। তো আমি কখনোই মুখ ফিরিয়ে থাকতে পারবো না। এই যে এতটা পরিমাণে শরীর খারাপ, আমার লড়াই তো আমাকে একাই করতে হবে। প্রসেনজিৎ অফিস থেকে আসে, এসে সমস্ত কিছু রান্না বান্না সব কিছু রাত্রেবেলা ও করে। এত খারাপ লাগে না বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, নিজেকে খুব ছোট মনে হয়, প্রচণ্ডই ছোট মনে হয়, যে আজকে আমি এরকমভাবে বিছানায় পড়ে আছি, ওকে সব কিছু করতে হচ্ছে। এই তিনটে মানুষের, আদিকে দিয়ে, মানে আদি তো তিনটে মানুষ একাই দু তিনজনের আদির মানে কাজ করতে হয়, আদির যা বায়না সমস্ত কিছু। তো এত সবার রান্না করা, রুটি করা, সমস্ত কিছু প্রসেনজিৎ একা করে রাত্রেবেলা, তখন খুব খারাপ লাগে। ওই জন্য না মনের জোরটাকে আমি সবসময়ের জন্য আনি, ওকে একার উপর একদমই এখন আর চাপ দিই না। আগে করতো, কিন্তু এখন আর চাপ দিই না। তো বুঝে গেছি যে আমার একার লড়াই আমাকে একাই লড়তে হবে, আমার পাশে কেউ নেই, আমার লড়াইটা আমাকেই লড়তে হবে। আর কেউ কারোর জন্য নয়, যার যার সমস্যা তাকেই সমস্যার সমাধান করতে হয়, তাই না? তো যাই হোক, অনেক মনে দুঃখের কথা তোমাদেরকে বললাম, কষ্টের কথা। জীবনে যত মানে কঠিন সময় আসছে, তত আমাকে ভগবান শক্ত করছে, এই কঠিন মুহূর্তগুলোকে আমাকে দেখাচ্ছে, মানুষ চেনাচ্ছে, চিনছি, আর কিচ্ছু নয়। তো চলো, এই দেখো মিক্সচারটা ভালো করে পরিষ্কার করে নিলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে। রান্নাঘর পরিষ্কার হয়ে নিয়ে একদম স্নান টান সেরে আবার চলে আসলাম রান্নাঘরে। দুপুরবেলা খাওয়া দাওয়া করতে হবে, তো না খেলে তো চলবে না, তাই না? একটা মেশিন চালাতে গেলে যেমন সেই মেশিনের যত্ন নিতে হয়, আমাদের শরীরটা একটা মেশিন। তো সেই মেশিনের যত্ন নিতে গেলে খাওয়া দাওয়াটা ঠিক করে করতেই হবে। তো অনেকটা দেরি হয়ে গেছে, ওই যে হাতে ব্যথার জন্য সেভাবে তাড়াহুড়ো করে কাজ করতে পারছিলাম না, তাই জন্য অনেকটাই দেরি হয়ে গেল। তো আমার আর আদি দুজনের একসঙ্গে আজকে ভাত রেডি করে নিচ্ছি। তার কারণ কি বলতো, অনেকটা বেলা হয়ে গেছে, তো ছেলেটারও খুব খিদে পেয়ে গেছে। ভাবলাম দুজনে একসঙ্গেই খাই, আর খাবো তো নিরামিষ ভাত, তো সেই কারণে আর হচ্ছে কাটা বাছার বা কোনো কিছু ঝামেলা নেই, তাই একসঙ্গেই খেয়ে নিই। আর আমাদের তরকারিতে তো ঝাল ছাড়াই হয়, তাই আদিরও খুব একটা অসুবিধা হবে না। যখন হাতে খুব সময় কম থাকে তখন এইভাবেই করি, দুজনে মা ছেলে একসঙ্গে থালায় বেড়ে নিয়ে খেয়ে নিই। তো দুটো থালাতে দুজনের ভাত বেড়ে নিলাম, আমি একটু অল্প ভাতই নিলাম, শরীরটা যেহেতু ভালো নেই, খেতেও ইচ্ছা করছে না। আর এইখানে আমার কাজ দেখে তোমরা বুঝতেই পারছো কত স্লোলি আমি কাজ করছি, তার মানে বুঝতে পারছো আমার হাতের অবস্থাটা কি, খুবই ভয়ঙ্কর অবস্থা হাতের। তো ফুলকপি আলুর তরকারি করেছিলাম, সেটা নিয়ে নিলাম, ডাল নিয়ে নিলাম, আর করেছি একটু বেগুন ভাজা। আর কি বলতো, বেগুন ভাজা না আমার আদি খেতে খুব ভালোবাসে, বিশেষ করে শীতকাল বেগুন ভাজাটাও বেশি ভালোবাসে, তাই আমাদের বাড়িতে প্রায়ই এখন বেগুন ভাজা হয়। আর আদির সাথে সাথে প্রসেনজিৎও খুবই ভালোবাসে বেগুন, কাঁচা লঙ্কা, ঘি, এগুলো প্রসেনজিতেরও খুবই প্রিয়। তো যাই হোক, সবারই সব কিছু প্রিয়, আমাদের কোনো প্রিয় জিনিস বলে কিছু নেই না বন্ধুরা, আমারও প্রিয় জিনিস আছে, আমিও বেগুন ভাজা খেতে খুব ভালোবাসি, বিশেষ করে শীতকালে। তো দুজনের খাবার নিয়ে চলে আসলাম রান্নাঘরে, এই রান্নাঘরে বলছি ডাইনিং রুমে, এসে খেতেও বসে পড়েছি দুজনা। দেখো দুজনা মা ছেলে একসঙ্গে বসে পড়েছি,
একাই ভাত বেড়ে নিলাম, একাই খাচ্ছি। আর কে আছে আমাদের বলো? কে বলেছে আমার কেউ নেই? তোমরা আছো তো, তোমরাই আমার সঙ্গে। আমার যে কটা ভিউয়ার্স হোক না কেন, তারা তো আমার প্রকৃত বন্ধু। তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, আমাকে এত মনের জোর দাও, সত্যি আমার সমস্ত কষ্ট দুঃখ যেন ওখানেই কমে যায়। খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। হ্যাঁ, আমি সব কমেন্টের উত্তরগুলো তোমাদের দিতে পারি না, রিপ্লাই করতে পারি না, কিন্তু কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। একটা সময় করে তোমাদের কমেন্টগুলো আমি পড়ি। তার কারণ কি বলতো, আমি রিপ্লাই দিতে পারি না, আমি যখন সময় পাই তখনই করি। আর তোমরা তো বুঝতে পারছো, আমাকে অনেকেই আমার ভিডিও দেখে কমেন্ট করো যে একা সংসারে আনি, অনেক কষ্ট করে সব কিছু সামলাও। হ্যাঁ একদম, তোমরাই আমাকে অনেকটা বোঝো। সত্যি একা সংসারের সমস্ত কাজ সেরে ছোট ছেলেকে সামলে এই যে ভিডিও করছি, এটা অনেকটাই কষ্টের বিষয়। আর একটা কথা কি জানো বন্ধুরা, আমার 1 বছর হয়ে গেছে চ্যানেলটা মনিটাইজ হয়নি। এটা না অনেকে অনেক রকম ব্যঙ্গ করে, তো করুক, যে যেটা করে করুক, আমার তাতে কোনো দুঃখ নেই। এই যে আমি এত কষ্ট করে সংসার করছি, আদিকে এত কষ্ট করে বড় করছি, একা লড়াই করছি, আমার আদি যখন বড় হয়ে সমস্ত কিছু দেখবে, এই ভিডিওগুলো দেখে যখন বুঝবে যে মা এত কষ্ট করেছে, তখন তো ও জানতে পারবে না মায়ের কষ্টটা, মায়ের যন্ত্রণাটা। আমার আদির জন্য আমার আরও ভিডিও করা, সত্যি কথা। তারপরে আমাদের যখন বয়স হয়ে যাবে, আমরা দুজনে যখন এই ভিডিওগুলো দেখব, আদির শৈশবটা যখন আমরা ভিডিওতে দেখব যে কিভাবে আদিকে বড় করেছি, তখন আমাদেরও বেশ ভালো লাগবে। সব কিছু মিলিয়ে মিশিয়েই ভিডিও করা। তো আমার চ্যানেল মনিটাইজ যখন হচ্ছিল না, তখন খুব দুঃখ পেতাম চ্যানেল মনিটাইজ কেন হচ্ছে না। এখন আর দুঃখ টুকু পাই না, এখন ভালোই লাগে যে না, আমার স্মৃতিগুলো তো এই ভিডিওতে আটকা পড়ে যাচ্ছে, ইউটিউবে আটকা পড়ে যাচ্ছে, আর তোমাদের মতো এত ভালো বন্ধু পেয়েছি, আর কি চাই বলো। তো আবারও চলে আসলাম সন্ধ্যেবেলাতে। ওই দেখো প্রসেনজিৎ পেছনে দাঁড়িয়ে আছে, আমি রুটিটা বেলে দিচ্ছি আর ও রুটি ভাজবে। আজকে অনেক কটা রুটি হবে, তো রুটিগুলো করতে হচ্ছে, হাতে ব্যথা নেই। প্রসেনজিৎ প্রথমে বললো যে ছেড়ে দাও, ভাত করে ফেলি। আমি তারপরে বললাম যে না, ভাত করতে হবে না, রুটিই করো। কারণ ওর ভাতটা খাওয়া আমারও শরীরের জন্য ঠিক নয়, কারণ আমার হাতটা ব্যথা, আর ব্যথাতে না মানে বেশি ভাত টাত খাওয়া ঠিক না, শুকনো জিনিস খাওয়াটাই ভালো। তো আর প্রসেনজিতেরও শরীরটা ভালো নেই, ওকে তো ডাক্তার রুটি খেতে বলেছে। তো ওই জন্য বললাম যে রুটিই খাও, অনেক অনিয়ম হয়েছে, আমি রুটিগুলো বেলে দিচ্ছি, তুমি ভাজো। তো ওই দেখো ও কাজে লেগে পড়েছে, অফিস থেকে এসেও একটু বসে না, লেগে পড়ে কাজে। খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। মানে আমি এ জন্ম কেন, আমি 7 জন্ম এরকম একটা মানুষকে আমি সারাটা জীবন 7 জন্ম পেতে চাই, যে আমি এতটা সুখী, এরকম একটা আমার পাশে কাউকে আমি না পেলেও এই মানুষটাকে সব সময় পাই। রাগমি মানে অনেক সময় অনেক বাজে কথা বলে ফেলি ওকে, কিন্তু পরে আবার ভাবি যে না, আমি একে বলছি, সবাই আমাকে কষ্ট দিলে এ তো কখনো আমাকে কষ্ট দেয় না, সবাই আমাকে ব্যবহার করলো, এই মানুষটা তো কখনো আমাকে ব্যবহার করে না, আমাকে তো ভালোবাসে, আমাকে তো আগলেই রেখেছে এতগুলো বছর ধরে আমার বাবা চলে যাওয়ার পরে। তো চলো বন্ধুরা, অনেকটা দুঃখের কষ্টের কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেউ কোনো নেগেটিভ কমেন্ট করো না, আমার বন্ধুরা কখনোই নেগেটিভ কমেন্ট করে না, এটা আমি বন্ধুদেরকে বলেও ভুল করলাম, তো ক্ষমা করে দিও। তো চলো, ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করো, শেয়ার করো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি কিন্তু আমার ভিডিও দেখতে ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এটুকুই, টাটা, বাই, গুড নাইট।